সোনাপুর গ্রামটা বাইরে থেকে যতটা শান্ত, ভেতরে ভেতরে ঠিক ততটাই জটিল। এই গ্রামে মানুষ ঘুরে ওঠে, মাঠে যায়, সন্ধ্যায় ঘরে ফিরে। জীবন যেন একটাই লাইনে চলে। কিন্তু লাইনের বাইরে ছিল একটি ছেলে, অভিরাজ। সে খুব বেশি কথা বলতো না, তো তার মাথার ভেতরে সবসময় শব্দ চলত। মানুষ ভালো হয়েও কেন খারাপ কথা বলে? ভুল করলে কি মানুষটা খারাপ হয়ে যায়? আমি যদি কাউকে কষ্ট দিই কিন্তু বুঝতে না পারি, তাহলে কি সেটা অপরাধ? এই প্রশ্নগুলো তাকে রাতে ঘুমোতে দিত না। স্কুলের শিক্ষকরা বলতেন, অভিরাজ বেশি ভাবে। বন্ধুরা বলতো, এত ভাবলে খেলবি কখন? কেউ বুঝতো না প্রশ্ন করা তার শখ নয়, তার প্রয়োজন। অভিরাজের বাড়িতে সবচেয়ে শান্ত মানুষ ছিলেন তার দিদা। বয়স হয়েছে, হাঁটতে কষ্ট হয়, কিন্তু চোখ দুটো অদ্ভুত গভীর। দিদা কখনো অভিরাজকে থামাননি। একদিন অভিরাজ জিজ্ঞেস করল, দিদা, সবাই কেন সত্য শুনতে চায় না? দিদা মৃদু হেসে বললেন, কারণ সত্য হলো আয়নার মতো, সবাই নিজের মুখ দেখতে সাহস পায় না। এই কথাটা অভিরাজ ভুলতে পারেনি। দিদার মুখ থেকেই সে প্রথম শুনেছিল নীরব বনের কথা। একটা বন যেখানে মানুষ কথা বলতে গিয়ে থেমে যায় আর চুপ থাকতে গিয়ে অনেক কিছু বুঝে ফেলে। সন্ধ্যায় দিদা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অভিরাজ প্রথমবার ভয় পেল। প্রশ্ন দিয়ে কিছু ঠিক করা যায় না। ডাক্তার আসার আগে দিদা তার হাত ধরে খুব আস্তে বললেন, সব প্রশ্নের উত্তর দরকার হয় না রে, কিছু প্রশ্ন মানুষকে বদলানোর জন্য আসে। তারপর একটু থেমে বললেন, যদি কখনো নিজের প্রশ্নগুলো ভারী লাগে, নীরব বনে যাবে। এই কথাগুলো অভিরাজের ভেতরে ঢুকে গেল। গ্রামে বলা ছিল নীরব বনে যাওয়া নিষেধ। কেউ কেউ বলতো, ওখানে গেলে মানুষ চুপচাপ হয়ে যায়, ওখান থেকে সবাই ফিরে আসতে পারে না। এই কথাগুলোই অভিরাজকে টানল। এক রাতে চাঁদের আলোয় সে একাই বেরিয়ে পড়ল। বনের মুখে একটি পুরনো ফলক ঝুলছিল। তাতে লেখা, এখানে প্রশ্নের উত্তর নেই, আছে প্রশ্নের ওজন। অভিরাজ গভীর শ্বাস নিল। তারপর ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে বুঝল, এখানে শব্দ আলাদা। পাতা নড়ে না, পাখি ডাকে না। নিজের নিঃশ্বাসটাই অস্বস্তিকর লাগছিল। এই নীরবতার ভেতর তার নিজের প্রশ্নগুলো যেন জেগে উঠল। সে প্রথমবার বুঝল, শব্দ না থাকলেই মানুষ নিজের কথা শোনে। বনের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল গাছ। পাতা নেই, কিন্তু শক্ত। গাছের গায়ে লেখা, প্রশ্ন করো, কিন্তু তাড়াহুড়ো করো না। অভিরাজ প্রশ্ন করল, আমি কি ভালো মানুষ? কোনো উত্তর এলো না। সে আবার জিজ্ঞেস করল, আমি কেন অন্যদের বিচার করি? নীরবতা। কিন্তু এই নীরবতার ভেতর তার নিজের আচরণগুলো চোখের সামনে ভেসে উঠল। সে বুঝল, সব প্রশ্নের উত্তর শব্দে আসে না। আরও এগিয়ে সে পৌঁছালো এক নদীর কাছে। জলটা আয়নার মতো পরিষ্কার। নদীর পাশে লেখা, নিজেকে স্বীকার না করলে জল কিছু দেখায় না। অভিরাজ তাকালো। প্রথমে কিছুই দেখল না। তারপর ধীরে ধীরে সে নিজের ভয়, অহংকার, রাগ দেখতে পেল। তার চোখে জল এলো। সে ফিসফিস করে বলল, আমি সব জানি না। নদীর জল কেঁপে উঠল। নদীর ধারে বসে অভিরাজ অনেকক্ষণ চুপ করে রইল। এই প্রথম সে কিছু জানতে চাইল না, শুধু অনুভব করল। সে বুঝল, কিছু প্রশ্ন মানুষকে উত্তর দেয় না, মানুষকে নরম করে। বনের শেষ প্রান্তে ছিল ছোট্ট এক ঘর। দরজাটা নিজে থেকেই বলল, তুমি প্রশ্ন করো কেন? যদি প্রশ্নর সঙ্গে ধৈর্য না থাকে তো ভেতরে আসো না। অভিরাজ অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, কারণ আমি মানুষ হতে চাই। দরজা খুলে গেল। ঘরের ভেতরে কিছুই ছিল না, শুধু দেয়ালে লেখা, যে প্রশ্ন বোঝার জন্য করে সে কখনো অন্ধকারে থাকে না। অভিরাজ অনুভব করল, তার বুক হালকা। ভোরে সে বাড়ি ফিরল। দিদা ভালো আছেন। গ্রাম আগের মতোই,
কিন্তু অভিরাজ বদলে গেছে। সে এখনো প্রশ্ন করে, কিন্তু আগে শোনে। দিনের পর দিন গ্রামের মানুষ বুঝতে লাগলো অভিরাজের প্রশ্নে আর আঘাত নেই, কারণ তার প্রশ্ন এখন বিচার নয়, বোঝার চেষ্টা। একদিন দিদা মৃদু হেসে বললেন, তুই নীরব বনে যাসনি, তুই গিয়েছিলে নিজের ভেতরে। বোধহয় এটাই আসল উত্তর। অভিরাজ বুঝল এইটাই আসল উত্তর।